কিরে, কি হলো? সুমন হাল ছেড়ে দেওয়া ভঙ্গিতে বলল। আরে দেখো না, কি জানি ভুল করছে, এখন চিল্লাই লাভ আছে? আশিকের ফোন পাচ্ছে, ও ফোন তুলে বলল। হ্যাঁ সুমনা, বল। ভাইয়া, আমি কার্জন হলে ফর্ম জমা দিতে এসেছিলাম। আপনার পরীক্ষা কি শেষ? হ্যাঁ, তুমি কোথায়? ফিজিক্স ডিপার্টমেন্টের কাছেই। এই যে ডান দিকে তাকাও। আশিক হাত উঁচু করল। সুমনা হাসতে হাসতে এগিয়ে এসে বলল। পরীক্ষা কেমন হলো ভাইয়া? ভালো। তোমার কি খবর? ক ইউনিটের কর্ম জমা দিতে এসেছিলাম, সেই 10টায় এসেছি, এতক্ষণে শেষ হলো। যাক, ভালোই হলো। চলো একসঙ্গে ফেরা যাক। আশিক হাত তুলে মারুফার সুমন থেকে বিদায় নিয়ে এগিয়ে গেল। ওরা একটু দূরেই দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। সুমন একবার আর চোখে তাকালো, কাছে এলো না। মেয়েটাকে দেখলে কেমন অস্বস্তি লাগে। সেদিন আশিকদের বাসায় পরিচয় হয়েছিল, নাম শুনে সুমন হকচকিয়ে গিয়েছিল। এই নামে সত্যি কোনো মেয়ে আছে ও ভাবেনি কখনো। এমনিতেই সুমন মেয়েদের সঙ্গে একেবারে সহজ হতে পারে না। এর অবশ্য একটা কারণ আছে, একটা নয় দুটো কারণ। সে দুটো হলো ওর বড় দুই বোন, ওর থেকে 5 বছরের বড়, যমজ। ওদের দুজনের জীবনের একমাত্র উদ্দেশ্য যেন ওর জীবনটাকে অতিষ্ঠ করে তোলা। যতদিন সুমন বাড়িতে ছিল, এরা দুজন ওর জীবন নরক বানিয়ে রেখেছিল। ছোটবেলায় কখনো ওর ঘুমন্ত মুখে গোঁফ এঁকে রাখতো, আবার কখনো ওর জামার পিছনে নকল লেজ ঝুলিয়ে দিত। আর সারাক্ষণ শুধু একটা কথা বলেই খেপাতো, সুমন তোর সুমনা কই। ছোটবেলায় সুমন খুব কাঁদতো এই কথা শুনে। একটু বড় হবার পর রাগ হতো, তারও পরে বিরক্ত হতো। কিন্তু ওই দুইজনের উৎসাহের ঘাটতি কখনো হয়নি। সেদিন মারুফ যখন পরিচয় করিয়ে দিয়েছিল, সুমন খুব অবাক হয়ে বলেছিল। আপনার নাম সুমনা? জি। কি করেন আপনি? মেয়েটা ভ্রু কুঁচকে বলেছিল। এবার ইন্টার দিলাম। ও আচ্ছা। সুমনের অস্বস্তি কিছুতেই কাটছে না, কি বলবে বুঝতেও পারছে না, উঠেও যেতে পারছে না। অস্বস্তি কাটাতে ও বলল। এইখানে কি বেড়াতে এসেছেন? জি না, কনফারেন্স অ্যাটেন্ড করতে। সুমন কিছুই বুঝতে পারল না। কিসের কনফারেন্স সেটা জিজ্ঞেস করার সাহসও হলো না। মেয়েটাকে দেখলে ভদ্র শান্ত মনে হয়, কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় দুষ্টুমিতে ভরা। সুমন আর কিছু বলল না। মীরা সবাইকে চা দিচ্ছিল। সুমন চা নিতে গিয়ে প্যান্টে চা ফেলে দিল। পরক্ষণেই তাকিয়ে দেখলো মেয়েটা ফিকফিক করে হাসছে। এখানে হাসির কি আছে ও বুঝতে পারল না। মীরা পাশ ফিরে ধমক দিল। সুমন স্পষ্ট দেখলো মেয়েটা মুখে হাত চাপা দিয়ে শব্দ করে হাসছে। কি অদ্ভুত, মেয়েগুলো সব বোধ হয় একই টাইপ, এদের থেকে এই জীবনে মুক্তি নেই। আশিক সুমনাকে নিয়ে গেটের কাছে এসে বলল। কিছু খাবে সুমনা? আইসক্রিম খাবো। আশিক ওর হাতে আইসক্রিম দিয়ে বলল। মীরার জন্য কিছু নিয়ে যাই, ওর কি পছন্দ বলো তো? আবার আমরা খুব প্রিয়, ফুলের মতো আমরা। সামনেই একটা আমরার ভ্যান। সুমনা সেদিকে তাকিয়ে এই কথাটা বলেছে। আশিক গাড়ির সবগুলো আমরা কিনে ফেললো। সুমনা আশ্চর্য হয়ে বলল। এতগুলো কেন? তুমি না বললে ওর প্রিয়? সুমনা আর কিছু বলল না। ওর মেডিকেলের পরীক্ষা খুব ভালো হয়েছে, খুব সম্ভবত হয়ে যাবে। মেডিকেলে পড়াটা ওর স্বপ্ন ছিল। চান্স পেলেও হয়তো ওর এতটা আনন্দ হবে যতটা আশিককে দেখে হয়েছে। মীরার জন্য ঠিক এমন কাউকেই ও চেয়েছিল। ছাদে জমজমাট লুডো খেলার আসর বসেছে, দল করে খেলা হচ্ছে। এক দলে মীরা আর আফসিন, আর অন্য দলে আশিক আর সুমনা। কি করে যেন আশিকের দল জিতে গেছে। মীরা এত ভালো খেলছে, এত ভালো দান করছে, তবু মীরাদের দল কিছুতেই জিততে পারছে না। পাশেই মীরার মোবাইল রাখা, একটু পরপর টুংটাং শব্দে মেসেজের আগমন জানান দিচ্ছে। মীরা পাত্তা দিচ্ছে না। একটু পরে আশিক বলল। মীরা, মেসেজ আসছে দেখো। পরে দেখব। একসঙ্গে টুংটুং করে অনেকগুলো মেসেজ এলো। মীরার ছক্কা পড়েছে। এরপর যদি 4 বা তার বেশি আসে তাহলেই ওরা জিতে যাবে। আফসিন উত্তেজিত হয়ে পড়ল। ভাবি তাড়াতাড়ি মারো। আবার 2বার টুংটুং করে শব্দ হলো। মীরা বোর্ডের উপর গুটি ফেললো। 4। আফসিন আর সুমনা ইয়াহুব বলে চেঁচিয়ে উঠল। আশিক অবাক হয়ে বলল। সুমনা, তুমি না আমার দল,
তাহলে ওরা জেতায় এত খুশি হচ্ছ কেন? নিশ্চয়ই তুমি ওদের সঙ্গে হাত মিলিয়েছো। বলো, বলতেই হবে। মীরার ফোনে আবারও শব্দ হচ্ছে। আশিক বিরক্ত হয়ে বলল, মীরা, দেখো, কেউ বোধহয় জরুরি মেসেজ করছে। মীরা ফোন নিয়ে উঠে গেল। মোট 27টা মেসেজ এসেছে, সবগুলোই শুভর। কেউ দেখে ফেললে কি অবস্থা হতো? শুভ বোধহয় ইচ্ছে করেই এমন করছে। মীরা টুম্পাকে একটা ফোন দিল। ও ঢাকার বাইরে না থাকলে আরো আগেই ওর সঙ্গে কথা বলতো। টুম্পা ফোন ধরে ক্লান্ত গলায় বলল, একটু আগেই ফিরেছি দোস্ত, ভীষণ টায়ার্ড। সরি, খুব জরুরি একটা দরকার ছিল। বল না, তুই না হয়ে অন্য কেউ হলে ধরতামই না। তোকে মেসেজ করেছিলাম না, ওইটাই। কি হয়েছে? ওই হারামজাদা আবার ঝামেলা করেছে? হ্যাঁ। ব্লক করে দে। কি করে যেন করে? তোকে নিয়ে আর পারি না, আরো আগেই করা উচিত ছিল। টুম্পা ব্লক করার নিয়ম বলে দিল। মীরা নাম্বার ব্লক করে মেসেজগুলো ডিলিট করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিচে থেকে খেতে ডাকছে। সুমনারা কালকে চলে যাবে। এই উপলক্ষে আরিফ সাহেব বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি আনিয়েছেন। আরো অনেক ধরনের খাবার আনানো হয়েছে। সুমনার জন্য স্পেশালি ম্যাপেল ওয়ালনাট আইসক্রিম এসেছে। এই আইসক্রিমও আগে কখনো খায়নি, এবারই ঢাকায় এসে প্রথম খেলো এবং ঘোষণা করলো এটা ওর জীবনে খাওয়া সবচাইতে মজার আইসক্রিম। অদ্ভুতভাবে রাশভারী আরিফ সাহেবের সঙ্গে সুমনার খুব ভাব হয়ে গেল এ কদিনে। সেদিন বিকেলে মীরা আরিফ সাহেবের কফি দিতে গিয়ে দেখলো চেম্বারে বসে দুজন গল্প করছে। সুমনা মাথা নেড়ে নেড়ে বলছে, চাচা, আমি যদি আপনাকে আগে দেখতাম তাহলে ডাক্তার হবার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে লয়ার হতে চাইতাম। সেটা তুমি চাইলে এখনো হতে পারে। কিভাবে? এটাই মজা, বুঝলে? তুমি চাইলেই ডাক্তারের পাশাপাশি ওকালতিও করতে পারো, কিন্তু আমি এখন চাইলেই তো মা ডাক্তার হতে পারবো না। তে অসুখ হলে তোমার কাছেই ছুটতে হবে। মীরার মনটাই ভালো হয়ে গেল। সুমনা যদি সত্যি সত্যি এখানে এসে পড়াশোনা করে তাহলে খুব ভালো হবে। কালো চলে যাবার পর বাসাটা কেমন খালি খালি হয়ে যাবে। বড় চাচার তীব্র আপত্তি সত্ত্বেও আরিফ সাহেব ওনাকে বাসের টিকিট কাটতে দিলেন না, গাড়ি করে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। ওনার খুব ইচ্ছে ছিল মীরাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার। মীরার মা অনেক দিন ধরেই ওকে দেখতে চাচ্ছে। আরিফ সাহেব আশ্বস্ত করলেন আশিকের আর একটা পরীক্ষা আছে, এটা শেষ হলেই ওরা ময়মনসিংহ থেকে ঘুরে আসবে। বিয়ে তো হয়েই গেছে, কাজে রিসেপশনের আগে গেলেও ক্ষতি নেই। সুমনার পরের দিন সকাল সকালে রওনা হয়ে গেল। আশিক আজকে আর অফিসে গেল না। শেষ পরীক্ষার আরো 3 দিন আছে। পরীক্ষা শেষের দিকে এলে আশিকের আর পড়তে ইচ্ছে করে না। এবারও তাই হয়েছে। আর পড়াশোনা করতে ভালো লাগছে না। ইচ্ছে করছে দূরে কোথাও পাহাড় জঙ্গলে ঘুরে আসতে। ও ঠিক করে রেখেছে পরীক্ষার পরদিনই বেরিয়ে যাবে। মীরাকে একবার জিজ্ঞেস করতে হবে ও কোথায় যেতে চায়, সেই হিসেবে টিকিট কাটতে হবে। আশিক ঘরে ঢুকে দেখলো মীরা টেবিলে বসে কিছু একটা লিখছে। ওকে দেখে চট করে কাগজটা ওর খাতার ভেতর লুকিয়ে ফেললো। আশিক একটু অবাক হলেও কিছু বলল না। ভাবলেও হয়তো কবিতা টবিতা কিছু লিখছে। ওকে দেখাতে লজ্জা পাচ্ছে। আশিক কাছে এসে বলল, ছাদে আসবি মীরা? চলেন যাই। ভালোই হলো। মীরা চাইছিল আশিকের সঙ্গে একটু ওর রিপোর্ট নিয়ে কথা বলতে, ঠিক সুযোগ হয়ে উঠছিল না। মীরা বলল, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আশিক ওর একটা হাত ধরে থামিয়ে দিয়ে বলল, চা লাগবে না, আমি কফি বানাচ্ছি। কফির মগ নিয়ে দুজন ছাদে উঠে গেল। রোদের তেজ নেই, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বসন্তের মৃদুমন্দ বাতাস। কফির মগে চুমুক দিয়ে আশিক মীরার দিকে তাকালো। মীরাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? নাকি আপসেট? হয়তো সুমনারা চলে গেছে তাই। মীরা, জি। চলো শুক্রবার আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায়? দূরে কোথাও, এই ধরো বান্দরবন, সাজেক বা কক্সবাজার। তোমার কোনটা পছন্দ? মীরা একটু ভেবে বলল, আমার খুব চা বাগান দেখার শখ। তাহলে সিলেট যাই। বাসে যাবে না ট্রেনে? বাস জার্নি আমার ভালো লাগে না। তাহলে ট্রেনের টিকিট কাটি, কি বলো? আচ্ছা। এরপর একটু থেমে বলল, আপনাকে আমার একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো। মীরা কিছু বলছে না, অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আশিক একটু অবাক হয়ে বলল,
কি হয়েছে মীরা? মীরা জবাব দিল না। ওর ফোন বাজছে, ফোনও ধরছে না। তোমার ফোন বাজছে মীরা? মীরা ফোনের দিকে এক পলক তাকিয়ে সেটা আশিকের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার ফোন। আমারটা বোধহয় ভুল করে নিচে ফেলে এসেছি। আশিক ফোন রিসিভ করে হ্যালো বলে চুপ করে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা তোরা থাক, আমি আসছি। মীরা কৌতূহলের চোখে তাকিয়ে আছে। আশিক চিন্তিত মুখে বলল, রিপন একটা ঝামেলায় পড়েছে, আমি একটু বেরোচ্ছি, ফিরতে হয়তো দেরি হবে। আসার সময় তোমার রিপোর্ট নিয়ে আসবো। রিপোর্ট আমি নিয়ে এসেছি কবে? গতকাল দুপুরে। বলনি তো। বলতাম, সমস্যা নেই, আপনি যান। তাহলে কালকে রিপোর্ট দেখাতে যাব সকালে। মীরা আর কিছু বলল না। আশিক বেরিয়ে যাবার পর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। অবেলার ঘুম ভাঙল সন্ধ্যার পর। আজ হঠাৎ করে মায়ের অভাব অনুভব করলো খুব। কেমন নিঝুম বিষণ্ণ হয়ে আছে বাড়িটা। মা থাকলে বকতো, সন্ধ্যাবেলা আলো না জ্বালালে রাগ করতো, বেলা অবধি ঘুমিয়ে থাকলে ডেকে দিত। মীরা মাকে ফোন দেবে বলে ফোনটা হাতে নিয়ে চমকে গেল। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে অনেকগুলো মেসেজ। সবগুলোই এসেছে একটা অচেনা নাম্বার থেকে। মীরার শরীরে কেমন কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে গা কাঁপিয়ে জ্বর আসছে। ও কম্বলটা টেনে নিয়ে আবার শুয়ে পড়ল। কেন যেন খুব কান্না পাচ্ছে। শুভ ইচ্ছে করেই এইসব করছে। যদি এসব জানাজানি হয় তাহলে কি হবে? এই বাড়ির সবাই ওকে ঘৃণা করবে। এই বাড়িতেও এসেছে 2 মাসের কিছু বেশি হবে, কিন্তু বাড়িটা ওর এত আপন লাগে, বিশেষ করে বাড়ির মানুষগুলো। এসব জানলে নিশ্চয়ই সবাই ওকে অন্য চোখে দেখবে। আর আশিক, ও কি আর আগের মতন ভালোবাসবে ওকে? মীরা একটু কেঁপে উঠল। এমনটা হলেও মরে যাবে নির্ঘাত। আশিক ওর কাছ থেকে একটু দূরে থাকলেই কেমন দম বন্ধ হয়ে আসে। আর যদি ওকে ছেড়ে চলে যায় তখন কি হবে? মীরা এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে, তারপর ফোনটা তুলে নেয়। অপর পাশ থেকে একটা আত্মবিশ্বাসী কণ্ঠ ভেসে আসে, মীরা, জরুরি কথা আছে। নাম্বার ব্লক করে লাভ হয়নি, তাই তো? তুই কি করে বুঝলি? এটাই তো স্বাভাবিক, তাই না? তাই কি? তুই আশিক ভাইকে জানিয়েছিস? না। কেন? আমার ভয় করছে। ও যদি রেগে গিয়ে আবার কোনো ঝামেলা করে, যদি আবার মারামারি করে। ওই শালার একটু মার খাওয়ার দরকার আছে। সেটা আমি জানি, কিন্তু আমি ওকে কোনো ঝামেলায় দেখতে চাই না। আগের কেসটাই এখনো শেষ হয়নি, তাছাড়া পরীক্ষা চলছে এর মধ্যে। বুঝলাম। এখন কি নতুন নাম্বার থেকে কল দিচ্ছে? হ্যাঁ। এরপর যদি আশিক ভাইকে ফোন দেয় তখন কি করবি? মীরা নিজের অজান্তে কেঁপে উঠল। কম্বল সরিয়ে উঠে বসলো। ওর সমস্ত শরীর ঘামছে। ও কাপা গলায় বলল, এখন কি করব আমি? এত ভয় পাচ্ছিস কেন? তুই তোর নাম্বারটা চেঞ্জ করে ফেল। আর 2 দিন পরেই তো পরীক্ষা শেষ। তখন না বললি তোরা ঢাকার বাইরে যাবি? সেই সময় বলে দিস। তবে একটা রিস্ক আছে, নাম্বার চেঞ্জ করলে সে আরো মরিয়া হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে আশিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে সমস্যা। তুই বরং একটা চিঠি লেখ, আমি পৌঁছে দিয়ে আসবো। শালাকে একটু ধুয়েও দিয়ে আসবো। মীরা একটু আশ্বস্ত বোধ করলো, বলল, থ্যাংক ইউ টুম্পা। ঢং হয়েছে, এইবার ফোন রাখ। তোর জন্য এতক্ষণ তুষারকে ওয়েটিং এ রাখলাম। এই যা সত্য, সরি দোস্ত। আবার সরি মারাস? যা ফোন রাখ। মীরার মনটাই কেমন ফুরফুরে হয়ে গেল। নিচে নেমে দেখলো রোজিনা রাতের খাবারের আয়োজন করছে। আরিফ সাহেব রাতে রুটি খান। আফসিন মিল্ক সিরিয়াল অথবা ফ্রুট কাস্টার্ড এইসব খেয়ে থাকে। মীরার অসম্ভব খিদে পেয়েছে। দুপুরে কেমন বমি বমি পাচ্ছিল, তাই বিরিয়ানি খেতে পারেনি। এখনো খেতে ইচ্ছে করছে না। মজার কিছু খেতে ইচ্ছে করছে। মীরা রান্নাঘরে উকি দিয়ে বলল, আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে দেবে রোজিনা? বিরিয়ানি খাইবেন না? দিনেও তো খাইতে পারলেন না। খেতে ইচ্ছা করছে না। রুটির সঙ্গে কি দিমু? ডিম ভাজি। বিরিয়ানির সাথে বোরহানি আর ফিরনিও দিছিল, আপনারা দেই? দাও। মীরা আয়েশ করে খেলো। সাধারণত রাতেও এতটা খেতে পারে না। আজ কি যে হয়েছে, রাক্ষসের মতন খিদে পাচ্ছে। খাওয়া শেষ করে মীরা ঘরে গিয়ে আশিককে ফোন দিল। আশিক সম্ভবত রাস্তায়। প্রচন্ড শব্দ হচ্ছে, তেমন কিছুই শোনা যাচ্ছে না। অনেকক্ষণের চেষ্টায় মীরা বুঝলো ওর দেরি হবে। মীরাকে ঘুমিয়ে পড়তে বলছে।
কপালে আলতো একটা স্পর্শে মীরার ঘুম ভাঙল। আশিকের সদ্য স্নাত মুখটা দেখে মনটাই ভালো হয়ে গেল ওর। আশিক আরো একটু কাছে এগিয়ে এসে বলল, রাতে খেয়েছো? আপনাকে খাবার দিই? না, আমি সন্ধ্যায় খেয়েছিলাম একটু, এখন আর খাবো না। কিছুই খাবেন না? আশিক ফিচেল হাসি হেসে বলল, কিছুই খাবো না সেটা ঠিক না। আজ আশিকের পরীক্ষা শেষ। গত 2 দিন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। এই পেপারের প্রিপারেশন ভালো ছিল না। 2 দিন চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে। সকাল থেকেই অফিসে চলে আসতো। মীরাকে বারণ করে দিয়েছিল আসতে, তবু প্রতিদিন বিকেলেই ও খাবার নিয়ে এসেছে। টুকটাক গল্প করে ফিরে গেছে। এর মধ্যে আশিক ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল রিপোর্ট দেখাতে, কিন্তু ফোন করে জানা গেছে ডাক্তার 1 সপ্তাহের জন্য দেশের বাইরে গেছে। ফিরলে তখন দেখাতে হবে। আশিক পরীক্ষা শেষ করে অফিসে চলে এলো। অফিসের অবস্থা ভয়ঙ্কর হয়ে আছে। চারিদিকে সিগারেটের টুকরো, এলোমেলো কাগজপত্র, টেবিলের উপর বই খাতা ছড়ানো। আশিক এলোমেলো জিনিস একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু এই 2 দিনের সময় করে উঠতে পারেনি। দ্রুত হাতে সব গোছগাছ করতে লাগলো ও। কাল রাতে ট্রেনে ওরা সিলেট যাচ্ছে, আর হয়তো এর মধ্যে অফিসে আসা হবে না। একটু গুছিয়ে না গেলে খারাপ লাগবে। টেবিলের উপর থেকে বইপত্র সরাতে সরাতে হঠাৎই খেয়াল করলো মীরার ডায়েরিটা রাখা। কাল এসেছিল যখন সম্ভবত ফেলে গেছে। আশিক একটু কৌতূহলী হয়ে তুলে নিল। প্রথম 2-1 পাতায় চোখ বুলালো। বিভিন্ন কবির কবিতা লেখা। হঠাৎ ডায়েরির ফাঁক গলে একটা কাগজ পড়লো মেঝেতে। আশিক তুলে নিয়ে দেখলো কাগজ নয়, একটা চিঠি। একটু অবাক হয়ে ভাঁজ খুললো। কেন সম্বোধনে নেই? হয়তো ওর জন্যই লিখেছে। এই জন্যেই কি ফেলে গেছে ইচ্ছে করে? আশিক হাসলো একটু আপন মনে, তারপর পড়তে শুরু করলো। প্রথম লাইনেই লেখা, তোমাকে কয়েকটা জরুরি কথা বলবো। মীরা বলেছিল কোন বিশেষ দিনে ওকে তুমি বলবে। আজকে তবে সেই বিশেষ দিন। আশিক আবারও পড়া শুরু করলো। ভেবেছিলাম সামনাসামনি বলবো, কিন্তু সেটা আর ইচ্ছে হলো না। আমি আর এভাবে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ ছিল, তাই এতদিন চুপ করেছিলাম, কিন্তু আর না, এবার একটা সিদ্ধান্তে আসতেই হবে। চিঠিটা পড়তে পড়তে আশিকের হাসিটা কেমন মিলিয়ে গেল। একরাশ বিষণ্ণতা এসে ঘিরে ধরলো ওকে। মীরা তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজ মীরার মনটা অসম্ভব ভালো। প্রথমত আজ আশিকের পরীক্ষা শেষ হচ্ছে, তার উপর কাল রাতে ওরা সিলেট যাচ্ছে। কতদিন ধরে ওর স্বপ্ন ছিল মীরা ওর ব্যাগ বের করে গোছগাছ শুরু করে দিল। কোথাও যাওয়ার আগের প্রস্তুতিটুকুও বেড়ানোর আনন্দের একটা অংশ। অনেকেই সেটা বোঝে না। যাবার আগে একটা কাজ শেষ করে যেতে হবে। শুভর চিঠিটা টুম্পার কাছে পৌঁছে দিয়ে যেতে হবে। চিঠিটা শেষ করা হয়নি, আর লিখতে ইচ্ছে করছে না। যা হয়েছে তাই দিয়ে দেবে। এই ঝামেলা আর ভালো লাগছে না। কোথায় আশিকের সঙ্গে একটু মন খুলে কথা বলবে সেটাই হচ্ছে না। ওর পরীক্ষার জন্য মীরা এতদিন অপেক্ষা করেছিল। ডাক্তার বলেছে, একটু রিস্ক আছে, আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন। আমি দেশে ফিরলেই 2জন মিলে একসঙ্গে আসুন। এই ডাক্তারকে খুব ভালো লেগেছে মীরার। বয়সে অনেক বড়, কিন্তু সবাইকে আপনি করে বলে, এমনকি বাচ্চাদেরকেও। তবে কথা বলে এক ধরনের নির্ভরতা জন্মায়। মীরা ঠিক করেছে আজ রাতেই আশিককে সব জানাবে। আশিক ফিরলে বিকেল নাগাদ মীরা খাবার কথা জিজ্ঞেস করায় জানালো খাবে না। গোসল করে আবার বেরিয়ে গেল। মীরা জানতে চেয়েছিল কখন ফিরবে, জবাব দেয়নি। অদ্ভুতভাবে তাকিয়েছিল। মীরা সারা সন্ধ্যা অপেক্ষা করলো। রাত বাড়তে লাগলো, কিন্তু আশিক ফিরল না। বেশ রাত করে ফোনটা এলো। মীরা নাম্বার বদলে ফেলেছে। এই নাম্বার সবাই জানে না। এত রাতে কে ফোন করতে পারে? মীরা ফোন ধরার আগেই বন্ধ হয়ে গেল। চেক করে দেখলো সুমনা। আবারও বাজছে। মীরা রিসিভ করে একটু অবাক হয়ে বলল, কিরে, কি হয়েছে? আপা, মায়ের শরীরটা ভালো নেই। মীরার বুকটা ধক করে উঠল। কদিন ধরে আর কথা খুব মনে পড়ছিল। ফোন করে কয়েকবার কথাও বলেছে। রাতের দিকে বুকে ব্যথা হয়। মীরা বলেছিল ডাক্তার দেখাতে, মা আমলে নেয়নি, বলেছে ভার্সিটিতে সেরে যাবে। আজ আবার কি হলো? মীরা ভয়ে ভয়ে বলল, কি হয়েছে রে? কদিন ধরে বুকের ব্যথাটা খুব বেড়েছে। একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিল, জ্ঞান ফিরছিল না। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ডক্টর দেখাসনি? আমাকে ফোন করলি না কেন? মাই নিষেধ করেছিল।
অত রাতে ফোন করতে। আমি আর বড় চাচা ডাক্তারের কাছে নিতে চেয়েছিলাম, যেতে চায় না। মাকে ফোন দিত, আমি কথা বলি। এখন ঘুমাচ্ছে। আচ্ছা, আমি একটু পরে আবার ফোন দিচ্ছি। মীরা ওর সবচাইতে ভরসার জায়গাটাতে গেল। আরিফ সাহেব জেগেই ছিলেন, সব শুনে গম্ভীর হয়ে গেলেন। বললেন কাল সকালেই রওনা হয়ে যেতে। সিলেটে কদিন পরে গেলেও ক্ষতি নেই। মীরার মনটা খচখচ করছিল। ওর অস্বস্তি টের পেয়ে আরিফ সাহেব বললেন, আশিক এখনো ফেরেনি? না বাবা। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। কাল সকাল সকাল চলে যাও। এবার তুমি একাই ঘুরে এসো। এখন আশিক গেলে তোমার বাড়িতে সবাই মিছিমিছি ওকে নিয়ে ব্যস্ত হবে। আমি রফিককে বলে দিচ্ছি, গাড়ি 2 দিন তোমার সাথেই রাখো। দরকার লাগতে পারে, যাও ঘুমিয়ে পড়ো। আমি আশিকের সঙ্গে ফোনে কথা বলছি। আরিফ সাহেব ফোন করে ছেলেকে পেলেন না। ভাবলেন হয়তো পরীক্ষা শেষ, তাই বন্ধুদের নিয়ে আছে। আশিক ফিরল গভীর রাতে। ভেবেছিল মীরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। মীরা বাতি নিভিয়ে শুয়েছিল। আশিক উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। মীরা অনেকক্ষণ অপেক্ষা করলো, তবু ওর দিকে ফিরল না, একটা কথাও বলল না। মীরার অস্থির লাগছে। ও এমন করছে কেন? ওকে চাই না মীরা এখন যায়? একবার সেটা বললেই পারে। ও নিজেরও তো যেতে ইচ্ছে করছে না, শুধু মায়ের শরীর খারাপ বলেই না যাচ্ছে। চলেই তো আসবে কদিন পর। এইরকম করলে যেতে ইচ্ছে করে? ফেরার পর থেকে ঠিকমতো কথাও বলছে না, এখনো অন্যদিকে ফিরে আছে। মীরার একটা হাত ওর পিঠে রেখে বলল, আমার সঙ্গে কথা বলবেন না? আশিক অন্যদিকে ফিরেই বলল, কথা তো বলছি। একবার আমার দিকে তাকাবেনও না? আমি কাল চলে যাচ্ছি। আশিকের বুকের ভিতরটা মুচড়ে উঠল। মীরা এত স্বাভাবিকভাবে বলছে কি করে? ওর কি একটুও কষ্ট হচ্ছে না? মীরা একবার ওর কাঁধে হাত রাখলো, তারপর বলল, আমার দিকে ফিরুন। আশিক অনিচ্ছা নিয়ে ফিরল। আবছা অন্ধকারে দেখা যাচ্ছে মীরার চোখ চিটপিট করছে। মীরা ঠোঁট কামড়ে কোনো মতে বলল, আমি কি কোনো ভুল করেছি? ভুল করবে কেন? আপনি কি চান না আমি যাই? আশিক এবার একটু সহজ হলো। মাথার হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি চাইছো তো, তাহলেই হবে। মীরার কান্না আরো বাড়লো। 2 হাতে ওকে আঁকড়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আশিক খুব অসহায় বোধ করেছে। মীরাকে সরিয়ে দিতে চাইছে, কিছুতেই পারছে না। মীরা কাঁদতে কাঁদতেই বলল, আপনি না চাইলে আমি যাব না। আশিক নিজেকে শক্ত করলো। শেষ বেলায় এসে এভাবে দুর্বল হয়ে যাবার কোনো মানে হয় না। বলল, শান্ত হও মীরা। আপনি আসবেন তো আমার সঙ্গে দেখা করতে? আমি? আশিক ম্লান একটু হাসলো, জবাব দিল না। মীরা মুখ তুলে কিছুক্ষণ ওর মুখে জবাব খুঁজলো, তারপর এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট রাখলো। গভীর চুমু খেলো অনেকক্ষণ ধরে। আশিক চেষ্টা করেও শরীরের টান এড়িয়ে যেতে পারল না। মীরাকে কাছে টেনে নিল। ঠিক যখন মীরার মনে হতে শুরু করলো আর ওদের মাঝে কোনো আড়াল নেই, আশিক কেমন যেন শীতল হয়ে গেল। ওর মনে হতে লাগলো মীরা বোধহয় ওকে করুণা করছে, শেষবারের মতো দয়া দেখাচ্ছে। এক আকাশ বিস্ময় নিয়ে মীরা ওর চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ওর সেই টলটলো চোখ আর মায়াবী মুখের দিকে তাকিয়ে আশিক নিজেকে ধরে রাখতে পারে না। গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো। মীরা ঘুমিয়ে পড়ার পরেও অনেকক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারও অনেকক্ষণ পর যখন মীরা ঘুমে অচেতন, আশিক মুখ নামিয়ে ওর চুলের সুগন্ধ নিল। আজও সেই রকম আছে, সেই প্রথম দিনের মতোই। ওর চুলের মধ্যে মুখ ডুবিয়েই আন মনে বলল, তোমার চোখের মধ্যে যে রূপালী নিঝুম শহর আছে এক, তার অলৌকিক গলি গলি আর হৃদয়ের ধুলো ওরা পথে জেগে থাকে তার পদচিহ্ন প্রত্যাশার মতো, হয় না নিশ্চিহ্ন। ঝড় জলে হাসময় সন্ধ্যার আকাশে কবিতার প্রমুক্তি দোলে, নাকি শাড়িটার ওরে নক্ষত্রমালায় প্রতীক্ষায় কখন যে সন্ধ্যার আকাশ ফের ভোরের আকাশ হয়ে যায়, রিক্ত লাগে। আজকের কবিতার নাম ভালো থেকো সুখে থেকো, লিখেছেন শামসুর রহমান। আশিক বসে আছে একেবারে জলের ধার ঘেঁষে। আকাশে মেঘ করে আছে, চাঁদের দেখা নেই। চারিদিকে কেমন বিষণ্ণ আবছা আধার, নাকি ওর মনের মধ্যেই এক আকাশ বিষণ্ণতা বুঝতে পারল না। ওর থেকে একটু দূরে 7-8 জন ছেলে মেয়ে জটলা বেঁধে বসে গল্প করছে। মাঝে মাঝেই ওদের উচ্চস্বরে হাসির শব্দ পাওয়া যায়।
অন্য পাশে একজোড়া ছেলে মেয়ে ঘনিষ্ঠ হয়ে বসে আছে, গল্প করছে একান্তে। আশেপাশের এত শোরগোল ওদের নিবিড় আলোচনায় ব্যাঘাত ঘটাতে পারছে না। আশিক 2-1 মুহূর্ত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। আজ সব ঠিক থাকলে এখানে ওর আর মীরার থাকার কথা ছিল। আশিক একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত বাড়ছে, আশেপাশে কারো মধ্যে কোনো তারা লক্ষ্য করা যাচ্ছে না। সবাই কেমন ঢিলে ঢালা আমেজে আছে। মাথা ধরছে, চা খাওয়া দরকার। মীরার হাতে বানানো চা কি দারুণ চা করে ও। ধুর, সবকিছুতে কেন যে মীরা এসে যায়। ও বাড়ি ছেড়ে এসেছে 2 সপ্তাহ হয়ে গেছে। মীরার ভাবনা থেকে পালাতে এখানে আসা, তবু কি করে যেন সবকিছুতেই মীরাকে মনে পড়ে। আশিক উঠে দাঁড়ালো, হাতের বালি ঝেড়ে সামনে তাকালো। সমুদ্রের সবুজাভ ঢেউ নজরে আসছে। হোটেলে ফিরতে হবে। পরশু রাতেও সেন্ট মার্টিন এসে পৌঁছিয়েছে। সেদিন সকালে উঠে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে এসেছে। মীরা তখন ঘুমে অচেতন। ভালোই হয়েছে ওকে বিদায় দেওয়া কিংবা ওর থেকে বিদায় নেওয়া, দুটোর কোনোটাই সম্ভব ছিল না আশিকের পক্ষে। এখানেও আগে অনেকবার এসেছে। জায়গাটা দ্রুত বদলে যাচ্ছে। আগের সেই অকৃত্রিমতা আর নেই, ভালো লাগে না। তবু কোথাও একটা তো যেতেই হতো। আগে প্রতি বছরই আসতো বন্ধুদের সাথে। বাধা হোটেল ছিল, সেখানেই উঠতো। ম্যানেজার থেকে শুরু করে স্টাফ সবাই ওর চেনা। হুটহাট চলে এলে রুম পেতে সমস্যা হতো না। এবারও ওখানেই উঠেছে। হাঁটতে গিয়ে বোতলটা পায়ে বাঁধলো। আশিক তাকিয়ে দেখলো একবার, তুলে নিল না। আবার বসে পড়লো আগের জায়গায়। কাল রাতে এটা দিয়ে গেছে। আগে রাসেল সহ এলে ওই জোগাড় করত। রাতে বিচে বসে খেত সবাই। ছেলেটা বোধহয় চিনেছে ওকে। কাল জানতে চাইছিল লাগবে কিনা। আশিক দিয়ে যেতে বলেছিল, আজ নিয়ে এসেছিল সঙ্গে করে। খোলা হয়নি এখনো। আশিক কিছুক্ষণ তাকিয়ে রইল বোতলটার দিকে। এগুলো এখন আর টানে না ওকে। মীরা ওকে অনেকটাই বদলে দিয়েছে। আশিক বোতল খুলে পুরোটা পানীয় বালিতে ঢেলে দিল। তারপর বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ল। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেছে। মিটিমিটি তারার অস্তিত্ব চোখে পড়ছে। আশিক চোখ বন্ধ করলো, তারপর অনুচ্চ স্বরে আবৃত্তি শুরু করলো। বলতে বলতে একসময় কেমন নেশা ধরে গেল। যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে, সে যেন আজ সুখেই থাকে, সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য পাঠে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে, বলতে পারে মনের কথা চোখের তারায়, হাত ইশারায়। ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভেতর, ভিক্ষে দিলে ভিক্ষে নেবে, ছিন্ন বাসে শীর্ণ দেহে যাচ্ছে পুরে রোদের ভেতর। কিন্তু শোনো প্রজাবৃন্দ, দুসময়ের সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে। আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি। যে আমাকে প্রেম শেখালো, প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্টু গ্রহ হরুন্ধুতি, বৃষ্টি ভেজা চতুর্দশী, জ্যোৎস্না রাতের উজ্জ্বলতা, ভোরের বকুল শুভ্রমালা, নগর নগর ভদ্রই তোর রাজার বাড়ি। সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে। যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে, সে যেন আজ সুখেই থাকে। নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাত সোনা হবই আমি। শীত বিকেলের টুকরো স্মৃতি রাখবো ধরে সবার মতো, হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখনো অনেক বাকি। যাও গো শোভন, যাও গো চলে বহু দূরে, কণ্ঠে আমার অনেক তৃষা, যাও গো চলে আপন পথে। এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে, বাজলো দূরে শঙ্খ নিনাদ, কাঁদলো আমার বুকের পাথর, কাঁদলো দূরে হাজার তারা, একলা থাকার গভীর রাতে, একলা জাগার 3 প্রহরে। তাই তো বলি সবার কাছে, যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে। যে আমাকে প্রেম শেখালো, প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল, সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে, সুখেই থাকে। আশিক চোখ মেলে আশ্চর্য হয়ে গেল। অনেক লোক ফিরে আছে ওর চারদিক থেকে। কেউ কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও করছে। চিনেছিস? ওই যে কবি, আমি যার পেজের ফলোয়ার, ও আমার ক্রাশ। এই জাতীয় মন্তব্য ভেসে আসছে আশপাশ থেকে।
আশিক তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, তারপর কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটা দিল। পেছনে পড়ে রইল অসংখ্য মুগ্ধ চোখ। আশিক একটা ঘোরের মধ্যে হাঁটছে, কেন যেন খুব কান্না পাচ্ছে। বহুদিন পর মীরার কথা খুব মনে পড়ছে। ও ভালো আছে তো? ওর শরীরটা ভালো ছিল না। শুভ পারবে তো সবটা সামলে নিতে? মীরা বড় অযত্ন করে নিজের। রিসেপশন থেকে চাবি নেওয়ার সময় টের পেল কেউ একজন কাঁধে হাত রেখেছে। পেছন ফিরেও চমকে গেল।